সবাইকে স্বাগত। জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে ৪৫ ফুট গভীরেও পাওয়া যায়নি শিশু সাজিদকে, আর নিচে যাচ্ছে না ক্যামেরা। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় মেটে আলুর বাণিজ্যিক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, কম খরচে বেশি উৎপাদন। রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। কূপে ক্যামেরা নামিয়েও সন্ধান পাওয়া যাচ্ছে না শিশুটির সন্ধান এরই মধ্যে ৪৫ ফুট নিচে ক্যামেরা পাঠানো হলে পাওয়া যায়নি। সেখান থেকে ক্যামেরা আর নিচে যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দুপুর ১:১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি সরু গর্তে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। স্থানীয়রা জানায়, গর্তে থাকা ওই জমির মালিক কসিরুদ্দিন ১ বছর আগে তিনি তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন, কিন্তু ৩৫ ফুট বোরিং করার পরও সেখানে পানি না পাওয়ায় সেই কাজ স্থগিত রাখা হয়। বুধবার দুপুরে নিখোঁজ সাজিদের মা ওই মাঠে ধানের খড় নিতে গেলে খেলতে খেলতে সাজিদ গর্তে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানায় ফায়ার সার্ভিস। একটা বাচ্চা একটা ৬ থেকে ৮ ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। এইটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। সুড়ঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয়। এটা একটা এমন একটা ভারী কোনো যন্ত্রপাতি অথবা ভারী কোনো এক্সকাভেটর অথবা হেভি কোনো ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে, মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটি চাপা পড়তে পারে, এগুলো আমরা খেয়াল রেখে কাজ করি। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। তার কাছে যাচ্ছে। আদনান, ঘটনার প্রায় ২৮ ঘন্টা হতে চলল। শিশু সাজিদের অবস্থানের বিষয়ে নতুন কোনো অগ্রগতি কি রয়েছে কিনা জানাবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তো গতকাল থেকে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আদনান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ঠিক এই মুহূর্তে উদ্ধার অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানাবেন বিস্তারিত। গ্রামে শিশু সাজিদ গভীর নলকূপে পড়ার প্রায় ২৭ ঘন্টা অতিবাহিত হয়েছে, তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। তবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রায় ৮টি ইউনিট এখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা যোগ দিয়েছেন। রাজশাহী, নাটোর এবং চাঁপাই এর আশেপাশের এলাকার ৮টি ইউনিট এখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং ৩টি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। প্রায় ৪৫ ফিট মাটি খনন করা হয়েছে, তবুও তার এখনো সন্ধান পাওয়া যায়নি। এবং আমরা এখানে দেখেছি যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যিনি ঢাকার থেকে অপারেশন অফ ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সমিত উদ্দিন এসেছিলেন। তিনি এসে পরিদর্শন করেছেন এবং দেখেছেন এবং তিনি ফায়ার সার্ভিস কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুত এবং জীবিত শিশুটি উদ্ধার করা যায় সে বিষয়ে দেখার জন্য তিনি বলেছেন। এছাড়াও এখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং তারাও এখানে রয়েছেন যাতে যায় এ বিষয়ে। এখানে আমরা দেখেছিলাম যে মেডিকেলের টিম রয়েছে, তার পাশাপাশি এখানে একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। যখন উদ্ধার করা হবে শিশুটিকে তখনই যাতে দ্রুত চিকিৎসা দেওয়া হয় সে বিষয়ে। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে মাটির যে গভীর নলকূপের যে তল রয়েছে সেখানে
ফায়ার সার্ভিসের যে ক্যামেরা রয়েছে, ক্যামেরার মাধ্যমে জানানো হয়েছিল 40 থেকে 45 ফিট গভীরে আসলে শিশুটি রয়েছে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে 45 ফিট খনন করার পরও তা শিশু ও সাজিদকে মিলছে না। আরো গভীরে পাইপের তলদেশ পর্যন্ত আসলে অভিযান চালিয়ে যাবে ফায়ার সার্ভিসের কর্মীরা এমনটি জানিয়েছেন। এবং আমরা দেখছি যে দ্রুত গতিতে আসলে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছে এবং এখানে 3টি এক্সকেভেটর মেশিন দিয়ে আসলে মাটি খনন করে কাজ চলছে। এবং আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল দুপুরের দিকে শিশু সাজিদ তার মায়ের সাথে এই কোয়েলহাটে এই মাঠ দিয়ে যাচ্ছিল, তখনই এই যে পরিত্যক্ত একটা গভীর নলকূপ এই গভীর নলকূপের মধ্যে আসলে পড়ে যায়। এই নলকূপটি এই একই গ্রামের কোয়েলহাট গ্রামেরই উদ্দিন নামের এক ব্যক্তি তার ফসলি জমিতে সেচ কাজের জন্য 8টা পাইপ বসিয়েছিলেন, যাতে বা 110 ফিটের মতন তিনি খনন করার পরও পানি না পাওয়ার ফলে তিনি পাইপটি নিয়ে যায় এবং এখানে একটি গর্ত হয়ে থাকে। পরে তিনি আসলে মাটি দিলেও বর্ষার কারণে গর্তের মুখটি আবারও জেগে যায় এবং এই মুখেই আসলে শিশু সাজিদ পড়ে যায়। পড়ার পরই কালকে আমরা দেখেছিলাম যে দুপুর থেকে স্থানীয় ও এলাকাবাসী উদ্ধারের চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন বিকাল 4টার দিকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের শিশু সাজিদকে উদ্ধারে এখনও অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী ইউসুফ আদনান। পরের প্রসঙ্গে যাচ্ছি। সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। তবে নওগাঁর তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। গাইবান্ধায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মেটে আলু। স্বল্প খরচে উৎপাদন বেশি হয় লাভজনক এই চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। বাজারে ভালো চাহিদা থাকায় মেটে আলু জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। একসময় বাড়ির উঠানে কিংবা পরিত্যক্ত জমিতে পারিবারিক চাহিদা পূরণের জন্য চাষ করা হতো মেটে আলু। লাভজনক হওয়ায় এখন তা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। গাইবান্ধার কৃষকরা শীতকালীন সবজির সাথে চাষ করছেন মেটে আলু। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলার 150 হেক্টর জমিতে মেটে আলু চাষ হয়েছে। বিঘা প্রতি 8 থেকে 10 হাজার টাকা খরচে আলু উৎপাদন হয়েছে 65 থেকে 70 মণ। বাজারে প্রতি কেজি আলু 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এখানে অল্প পুঁজি বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যায়। 1800 গেছে, আর আগে ফির বিক্রি করছি 2100-2200 পর্যন্ত বিক্রি করছি। চট্টগ্রাম বা ঢাকার পার্টিরা আসে, ওরা এখান থেকে কিনে নিয়ে যায়, ওখানে বিক্রি করে। মাটির নিচ থেকে আলু তোলার কাজ করছেন গ্রামের নারীরা। দিনে 200 বা 300 এরকম করি, আর বেশি হয় না। যেদিন বেশি করি সেদিন 5-6 মণ হয়, আর যেদিনে কম করি সেদিনে কম হয় 2 থেকে 3 মণের মতো। সংসারে সহযোগিতা হচ্ছে তো 5-7 মণ করে আলু বাঁচি আর পাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, মেটে আলু চাষ সম্প্রসারণ করতে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 1 টাকা এখানে ইনভেস্ট করলে প্রায় 60 টাকা লাভ হয়। স্থানীয় পর্যায়ে যে মূল্যটা পান প্রায় তারা 1200 টাকা 1300 টাকা পর্যন্ত প্রতি মণ বিক্রি হয়। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই মেটে আলু আমরা সাপ্লাই করে থাকি, বিশেষ করে সাদুল্লাপুর উপজেলা থেকে। তিনি জানান, রোপণের পর থেকে 6 মাসের মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসল ঘরে তোলা যায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াইসির চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের মিরসরাইয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে গাজী তাহমিদ নামের একজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গতরাত 12টার দিকে বারুইরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বেশ কয়েকজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ তাহমিদুল্লাহ নামে একজনের মৃত্যু হয়। পুলিশ জানায় এই ঘটনায় দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ইবিআরসিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সেনাবাহিনী প্রধান ইবিআরসিতে পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জিওসি 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট ও পাপা টাইগার দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার অভ্যর্থনা জানান। বাৎসরিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংকট সমাধানে একটি জাতীয় সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগ আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পার্বত্য চট্টগ্রামে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যার জন্য একটি জাতীয় সমাধান প্রয়োজন। এই সমাধানের পথরেখা নির্বাচনী ইশতেহারে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে। আঞ্চলিক এই পরামর্শ সভায় শিক্ষক, আইনজীবী ও নারী অধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানে বাংলাদেশ একটা দোলাচলের মধ্যে আছে, অর্থাৎ একদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে পরিবর্তনগুলো চেয়েছি সেই পরিবর্তনগুলোকে টেকসই করার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক উত্তরণের যে প্রয়োজনীয়তা সেই প্রক্রিয়ার ভিতরে আমরা ঢুকছি। তফসিল ঘোষণার মাধ্যমে ওই অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাওয়াতে আরেকটি পদক্ষেপ হবে বলে আমরা প্রত্যাশা করি। মুক্তিযুদ্ধের ইতিহাসে 11 ডিসেম্বর গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি দিন। এদিন যশোরে স্বাধীন বাংলাদেশের কোনো মুক্তাঞ্চলে প্রথমবারের মতো জনসভার আয়োজন করা হয়। 11 ডিসেম্বর ভোর 4টার দিকে আল বদরের অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন ও চিফ এক্সিকিউটিভ আশরাফুজ্জামান খানের নির্দেশে পিপিআইয়ের প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের প্রতিবেদক সৈয়দ নাজমুল হককে পুরানো পল্টনের বাসা থেকে তুলে নিয়ে যায় আল বদর বাহিনী। দুপুর 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। এদিকে পরাজয় নিশ্চিত জেনে যুদ্ধবিরতির জন্য প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাব পাঠান। জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত এই প্রস্তাব মেনে নিতে জোর দাবি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া জামালপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, চণ্ডীপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া, ফুলছড়িহাট ও বাহাদুরবাদ ঘাট সহ মুক্ত হয় বাংলাদেশের 12টি গুরুত্বপূর্ণ এলাকা। জামালপুরের সরিষাবাড়িতে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। গভীর রাতে পৌরসভার গণময়দান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার ও এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী র্যাব 2-এ কর্মরত রয়েছেন। পুলিশ জানায় রাত আনুমানিক 1টা থেকে 4টার মধ্যে জেনারেল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর, কিন্তু বিষয়টি টের পেয়ে যায় লিপি আক্তার। পরে চিনে ফেলায় লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোর। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাকে চিনতে পারায় তাকে প্রথমে মুখ চেপে ধরে, এরপরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আমরা ভিকটিমের লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান চলছে। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজশাহীতে 45 ফুট গভীরেও পাওয়া যায়নি শিশু সাজিদকে, আর নিচে যাচ্ছে না ক্যামেরা।
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় মেটে আলুর বাণিজ্যিক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, কম খরচে বেশি উৎপাদন। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।